হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই পার্টে আমরা বেসিক্যালি যে এম লক্ষ্মীকান্ত বইয়ের চ্যাপ্টার নাম্বার 6 অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ, তো সেটাকে কন্টিনিউ করব। তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ বলতে গেলে এখানে আমাদের দুটো জিনিস আগে জানতে হয়। সেটা হচ্ছে যে আমরা কারা ইন্ডিয়ার সিটিজেন্স আর এলিয়েন্স, এই দুটো টার্মস আমাদের জানতে হবে। তো ইন্ডিয়ান সিটিজেন্স আর এলিয়েন্সদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। তাহলে সমস্ত আর্টিকেলস বা সমস্ত কিছু রুলস যেগুলো কিনা আমাদের ইন্ডিয়ান সিটিজেন্সদের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, সমস্ত আর্টিকেল বা আমরা কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পেয়ে থাকি যেগুলো কিনা এলিয়েন্স যারা তারা পায় না। তো এলিয়েন্স বলতে গেলে আমাদের ফ্রেন্ডলি এলিয়েন্স হয় আর এনিমি এলিয়েন্স হয়, দুটো পার্ট থাকে। তাহলে ফ্রেন্ডলি এলিয়েন্স কথাটার মানে হচ্ছে যে যে কান্ট্রির সাথে ইন্ডিয়ার সম্পর্ক খুব ভালো, মানে ফ্রেন্ডলি রিলেশনস রয়েছে, তারা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন্সের মধ্যে পড়ছে। আর যে সমস্ত কান্ট্রির সাথে ইন্ডিয়ার রিলেশনস মানে ওয়ার বা এই সমস্ত যুদ্ধ টাইপের যে সমস্ত রিলেশনস রয়েছে, তারা হচ্ছে আমাদের এনিমি অ্যালিয়েন্স বলতে পারি। যেমন আমরা এক্সাম্পল বলতে পারি যে ফ্রেন্ডলি অ্যালিয়েন্স হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে, বাংলাদেশ। কিন্তু যখনই আমরা পাকিস্তান বলছি সেটা কিন্তু আমাদের এনিমি অ্যালিয়েন্স। তাহলে এখানে আমাদের ফার্স্ট পার্টি যেটা রয়েছে সিটিজেনশিপ এর যে চ্যাপ্টারে, যে এম লক্ষ্মীকান্ত বইয়ের যে প্রথম পার্টি যেটা রয়েছে, যে আমরা সিটিজেন্সরা ইন্ডিয়ান সিটিজেন্স কি কি এক্সট্রা সুযোগ সুবিধা ভোগ করে কম্পেয়ার টু অ্যালিয়েন্স। তো আমাদের যে ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে, যে রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ, যেটা আমাদের আর্টিকেল 15 বলে থাকে যে কোনো রকম মানে রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স বা প্লেস অফ বার্থ নিয়ে কোনো রকম ডিসক্রিমিনেট করা যাবে না। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন মানে পয়েন্টস নাম্বার 2 যেটা রয়েছে, যে রাইট টু ইকুয়ালিটি অফ অপরচুনিটি অন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ পাবলিক এমপ্লয়মেন্টের ম্যাটারে রাইট টু ইকুয়ালিটি থাকছে। কিন্তু এলিয়েন্সদের ক্ষেত্রে রাইট টু ইকুয়ালিটি ব্যাপারটা থাকে না, সেটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপদের জন্য। তাহলে ইন্ডিয়ান সিটিজেন্সের জন্য তো এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 16। তারপরে যেটা রয়েছে, যে রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আমাদের রাইট টু ফ্রিডম রয়েছে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, যেটা আর্টিকেল নাম্বার 19 ডেসক্রাইব করছে, কিন্তু অ্যালিয়েন্সদের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা থাকে না। এরপরে পয়েন্টস নাম্বার 4, যে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস রয়েছে, যেটা আমাদের আর্টিকেল 30, অ্যান্ড রাইট টু ভোট ইন ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে আমাদের সম্পূর্ণ রাইটস রয়েছে টু ভোট ইন ইলেকশন টু দ্য লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, যেটা কিনা এলিয়েন্সদের থাকে না। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 6, যে রাইট টু কনসেন্ট ফর দ্য মেম্বারশিপ অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার্স, অর্থাৎ আমরা ইন্ডিয়ান সিটিজেন্স যারা, তারা কি করতে পারি না, মেম্বারশিপ অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার, তাহলে আমরা মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার হতে পারি, যেটা এলিয়েন্সদের ক্ষেত্রে সেই সুযোগ সুবিধা থাকছে না। তাহলে এটা ছিল আমাদের একটা বেসিক ডিফারেন্স, যেটা কিনা আমাদের ইন্ডিয়ান সিটিজেন্স এবং এলিয়েন্সদের মধ্যে বেসিক ডিফারেন্স, যেটা আমরা অনেক এক্সট্রা প্রিভিলেজেস বলতে পারি বা এক্সট্রা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকি, যেটা কিনা এলিয়েন্সের থেকে। তো এটা ছিল আমাদের মানে পয়েন্টস। এর পরের পয়েন্টস আমরা দেখব যে ইন্ডিয়ান সিটিজেন্স রিলেটেড যে সমস্ত আর্টিকেলসগুলো রয়েছে, অর্থাৎ এটা ইন্ডিয়ান সিটিজেনশিপ বেসিক্যালি আমাদের পার্ট 2, যে আমাদের টোটাল যে 22 পার্টস ইনিশিয়ালি, যেটা নাও ইট ইজ 25, তো সেই পার্টসের মধ্যে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ পার্ট নাম্বার 2, ইন্ডিয়ান সিটিজেনশিপ যে পার্টের মধ্যে পড়ছে সেটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ। সেখানে আর্টিকেল নাম্বার এখানে 5 to 11 ডেসক্রাইব করে থাকে। আর্টিকেল কত, 5 থেকে 11 পর্যন্ত, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপকে ডেসক্রাইব করে। তো এরপরে আমরা প্রত্যেকটা আর্টিকেলসকে নিয়ে এরপরের আমরা ডিসকাস করছি। তাহলে এর পরের পার্টে আমরা বাকি আর্টিকেলসগুলো নিয়ে ডিসকাস করব। তো এরপরে যেটা রয়েছে আর্টিকেল নাম্বার 5, আর্টিকেল 5 আমাদের অ্যাকচুয়ালি যেটা ডেসক্রাইব করছে সেটা হচ্ছে সিটিজেনশিপ বাই ডোমিসাইল। ডোমিসাইল মানে বলতে চাইছে এখানে যে বাসস্থান। ডোমিসাইল কথাটার মানে হচ্ছে একটা পার্মানেন্ট কোনো বাসস্থান থাকবে, তো সেই রেসপেক্টে যে সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করা হয় সেটা বলছে আমাদের আর্টিকেল নাম্বার 5। যে এখানে যে দুটো পয়েন্টস এখানে এক্সপ্লেন করা হচ্ছে, যে ইউ শুড হ্যাভ এ ডোমিসাইল ইন ইন্ডিয়া, মানে এখানে যদি আমাদের কোনো একটা পার্মানেন্ট বাসস্থান থাকে বা পার্মানেন্ট একটা হাউস থাকে, তো সেটাকে আমরা বলতে পারি যে ইউ শুড হ্যাভ এ ডোমিসাইল ইন ইন্ডিয়া, এটা একটা পয়েন্টস হতে হবে। আর এখানে যেটা সেকেন্ড পয়েন্টস রয়েছে, সেকেন্ড পয়েন্টের মধ্যে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে এনি ওয়ান, যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করলে তখনই আমরা আর্টিকেল 5 এর আন্ডারে সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করতে পারি, যেটা হচ্ছে যে হি বা সি বর্ন ইন ইন্ডিয়া, আইদার সে মানে ছেলে বা মেয়ে, যে যার কথা বলা হচ্ছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ পাচ্ছে,
তাকে বর্ন ইন ইন্ডিয়া হতে হবে, অর এনি অফ হিজ অর হার প্যারেন্টস বর্ন ইন ইন্ডিয়া। তার মানে হচ্ছে যে কোনো একজন, তার বাবা বা মা যে কোনো একজনের প্যারেন্টসকে বর্ন হতে হবে ইন ইন্ডিয়া, আর রিসাইডিং ইন ইন্ডিয়া ফর 5 years ইমিডিয়েটলি বিফোর 26 জানুয়ারি 1950। 26 জানুয়ারি 1950 হচ্ছে কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশন যবে থেকে লাগু হয়েছে, তো সেই ডেটের আগে অন্তত 5 বছর ইমিডিয়েটলি কি করতে হবে, রিসাইডিং ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে। তো এই পয়েন্টসের রেসপেক্টে এটাই আমাদের আর্টিকেল নাম্বার 5 যেটা কিনা ডেসক্রাইব করে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করা যাবে। এটা বেসিক্যালি আমাদের বলা হচ্ছে যে সেই সমস্ত সিটিজেন্সদের কথা বলা হচ্ছে যারা আমরা ভারতের টেরিটোরিয়ালের মধ্যে রয়েছি, তো তাদের কথা বলা হচ্ছে। কোনো মাইগ্রেশনের দিক থেকে যে পাকিস্তান থেকে এসেছে বা সেই সমস্ত কিছু পয়েন্টস বলা হচ্ছে না, জাস্ট টেরিটোরিয়াল এক্সপ্যান্ডের মধ্যে, এক্সটেনশন এর মধ্যে রয়েছি, তো সেটার ক্ষেত্রে আমাদের পয়েন্টসটা এখানে বলা হচ্ছে যে যে কোনো একটা, তাহলে এখানে ফার্স্ট পয়েন্টটা হতে হবে, তাহলে আমরা বলতে পারবো যে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ কি কি পয়েন্টসটা, 1 নম্বর পয়েন্ট থাকছে যে ইউ শুড হ্যাভ এ ডোমিসাইল ইন ইন্ডিয়া, আর সেকেন্ড পয়েন্টস রয়েছে যে কোনো একটা হতে হবে এটার মধ্যে, ঠিক আছে। এরপরে এই রিলেটেড আমাদের একটা কেস রয়েছে, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ডিপি যোশী ভার্সেস মধ্য ভারত, যে স্টেট অফ মধ্য ভারত। তাহলে এইখানে যে পয়েন্টসটা রয়েছে যে ডিপি যোশী ভার্সেস স্টেট অফ মধ্য ভারত, তো এই কেস অনুযায়ী যেটা আমাদের রেজাল্ট আসে, তো সেই রেজাল্টে এটাই বলা হয় যে ভারতকে কোনো রকম স্টেট ডোমিসাইল দেওয়ার কথা বলা হচ্ছে না, যে ভারত কোনো একটা পার্টিকুলার কোনো স্টেটের ডোমিসাইল নয়, এটা আমাদের সিটিজেনশিপ যেটা বলা হচ্ছে সেটা ইন্ডিয়ান ডোমিসাইল। ওকে, তো নেক্সট আমরা আর্টিকেল নাম্বার 6 এর পরের পার্টে দেখছি। তো এরপরে যেটা আমাদের রয়েছে আর্টিকেল নাম্বার 6, সেটা আমরা ডিসকাস করছি। আর্টিকেল নাম্বার 6 বলছে পার্সনস হু মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, অর্থাৎ যে সমস্ত পার্সনস যারা মাইগ্রেটেড হয়েছে ইন্ডিয়াতে, কোথা থেকে, পাকিস্তান থেকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি না 1947 অর্থাৎ পার্টিশনের আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা আনডিভাইডেড ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশ এর মানে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে আমরা ছিলাম, ইন্ডিয়া পাকিস্তান সবাই। তারপরে হচ্ছে কি যখন ডিভাইডেড হলো তো বা পার্টিশন হয়ে গেল, তো তখন কি হচ্ছে না কিছু পার্সনস যারা কিনা পাকিস্তান থেকে ভারতবর্ষে আসে, তো তাদেরকে এখানে দুটো পার্টে স্প্লিট করা হচ্ছে, যে বিফোর 19 জুলাই 1948, আরেকটা হচ্ছে আফটার 1948 19 জুলাই। তাহলে বিফোর যারা কিনা 1948-এর যে 19 জুলাইয়ের আগে ইন্ডিয়াতে মাইগ্রেন্ট হয়েছে, তো তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলে। কি কি ক্রাইটেরিয়া, যে হি আইদার অফ হিজ প্যারেন্টস অর এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস ওয়ার বর্ন ইন ইন্ডিয়া, অর্থাৎ যে সিটিজেনশিপ যার জন্য মানে যাকে সিটিজেনশিপ দেওয়া হচ্ছে তিনি বা তার যে কোনো একজন প্যারেন্টস বা এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস যে কিনা ভারতবর্ষে যদি জন্মগ্রহণ করে থাকে। তারপরে হচ্ছে পয়েন্ট নাম্বার 2, যে হি শুড হ্যাভ রেসাইডেড ইন ইন্ডিয়া সিন্স দ্য ডেট অফ মাইগ্রেশন, অর্থাৎ ডেট অফ মাইগ্রেশন থেকে তাকে ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে, তাহলে তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করতে পারবেন। আর যেটা রয়েছে এখানে আফটার 1948 19 জুলাই, তো এখানে হচ্ছে 5টা ক্রাইটেরিয়া দরকার, যে 5টা ক্রাইটেরিয়ার রেসপেক্টে আমরা বলতে পারি যে তিনি ভারতের সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করতে পারবেন। তো যে পয়েন্টস রয়েছে 1 নম্বর যে হি বা আইদার অফ হিজ প্যারেন্টস অর এনি অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস ওয়ার বর্ন ইন ইন্ডিয়া, অর্থাৎ ফার্স্ট পয়েন্টটা এখানে সেম। সেকেন্ড পয়েন্ট রয়েছে হি হ্যাড রিটার্ন টু ইন্ডিয়া আন্ডার এ পারমিট ফর রিসেটেলমেন্ট। তাহলে এখন এই যে ডেটটাকে 1948 এর 19 জুলাই, সেই ডেটটাকেই কেন এখানে ধরা হচ্ছে, অন্য কোনো ডেট নেই কেন, তার কারণ হচ্ছে এই ডেটেই একটা পারমিট সিস্টেম অ্যাপ্লাই করা হয় বোথ দ্য কান্ট্রি, অর্থাৎ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দুই দেশেই পারমিট সিস্টেম গ্রহণ করা হয় এই ডেটে। তাহলে এই ডেটে বলা হচ্ছে যে হি হ্যাড রিটার্ন টু ইন্ডিয়া আন্ডার এ পারমিট ফর রিসেটেলমেন্ট, অর্থাৎ ভারতবর্ষে রিটার্ন করছে আন্ডার এ পারমিট ফর রিসেটেলমেন্ট, অর্থাৎ এখানে পুনরায় বসবাস করার জন্য। পয়েন্ট নাম্বার 3 যেটা রয়েছে, হি হ্যাড রিসাইডেড টু ইন্ডিয়া আফটার রিমাইগ্রেশন ফর অ্যাটলিস্ট 6 মান্থ, অর্থাৎ রিমাইগ্রেশনের পর অ্যাটলিস্ট 6 মান্থ ইন্ডিয়াতে রিসাইডেড করতে হবে। নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 4, যে হি হ্যাড সাবমিটেড অ্যান অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন টু দ্য অফিসার্স, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসেবে রেজিস্ট্রেশন করার জন্য তিনি সাবমিটেড করতে হবে একটা অ্যাপ্লিকেশন। অ্যান্ড পয়েন্ট নাম্বার 5 যেটা রয়েছে, হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন বাই সাচ অফিসার্স, তারপরে তিনি মানে গ্র্যান্টেড করা হচ্ছে তাকে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই দ্য অফিসার্স। তো এটা ছিল আমাদের আর্টিকেল নাম্বার 6। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 7। তো আর্টিকেল নাম্বার 7 যেটা রয়েছে সেটাও আমাদের বেসিক্যালি যে পার্সনস হু মাইগ্রেটেড টু ইন্ডিয়া
ফ্রম পাকিস্তান, এই রেসপেক্টেই বলা হচ্ছে যে যারা কিনা মাইগ্রেট করছে রিলেটেড টু সার্টেন মেম্বার্স। কিন্তু এইখানে যে ডেটটা রয়েছে সেটা বলা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 7 বলে থাকে যে পারসনস মানে সার্টেন পারসন হু মাইগ্রেটেড টু পাকিস্তান, তাহলে এখানে অ্যান্ড এগেন রিটার্ন টু দ্য ইন্ডিয়া, তাহলে এখানে আর্টিকেল 7-এর যে পয়েন্টসটা রয়েছে এখানে যে ডেটটা আমার দরকার সেটা হচ্ছে 1 মার্চ 1947, তাহলে এই ডেটের রেসপেক্টে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে 1 মার্চ 1947, অর্থাৎ এখানে যে 1 মার্চ 1947-এর যে আফটার 1 মার্চ 1947 যারা কিনা আফটার 1 মার্চ 1947 যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান, সাপোজ যে সমস্ত পার্সনসরা ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছেন, তো সেই সমস্ত পার্সনরা যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেছে তো তাদেরকে তো কোনোভাবেই ভারতের সিটিজেনশিপ আখ্যা দেওয়া হবে না। কিন্তু যারা কিনা এখানে ভারত থেকে পাকিস্তানে গেছে আফটার 1 মার্চ 1947, এগেন পাকিস্তান থেকে আবার ইন্ডিয়াতে রিটার্ন করেছে এবং এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করবে, অর্থাৎ এবং এই সেম ক্রাইটেরিয়া ম্যাচ করবে যে হি or either of his parents or any of his grandparents were born in India, but he had returned to India under a permit for resettlement, or he had resided to India after remigration for at least 6 months, or point number 4 যেটা রয়েছে he had submitted an application for registration to the officers and he has been registered as a citizen by such officers। তো এই পয়েন্টসগুলো ম্যাচ করলে তখন তাকে ভারতের সিটিজেনশিপ আখ্যা দেওয়া হবে। এরপরে আমরা আর্টিকেল নাম্বার বাকিগুলো ডিসকাস করব। তো এরপরে আমাদের যে আরও আর্টিকেলসগুলো রয়েছে, অর্থাৎ আর্টিকেল নাম্বার 8 ডিসকাস করছে। আর্টিকেল নাম্বার 8 ডিসকাস করছে যে সিটিজেনশিপ অফ পারসনস অফ ইন্ডিয়ান অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ যে সমস্ত সিটিজেন যারা ভারতের সিটিজেন, ভারতের নাগরিক, কিন্তু তারা রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের বাইরে অ্যাব্রোডে কোনো কান্ট্রিতে বসবাস করছে, যেটা কিনা আদার দেন পাকিস্তান বেসিক্যালি। তার কারণ হচ্ছে পাকিস্তানের রিলেটেড যে সমস্ত পয়েন্টসটা সেটা আর্টিকেল নাম্বার 6 আর্টিকেল নাম্বার 7-এ ডিসকাস করা আছে। তাহলে এটা হচ্ছে যে সিটিজেনশিপ অফ পারসনস অফ ইন্ডিয়ান অরিজিন, যারা বাইরে ভারতের বাইরে বসবাস করছে, তো তারা কি করে বলতে পারি যে ভারতের সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করবে। তো এখানে যে পয়েন্টস রয়েছে যে হি অর প্যারেন্টস অর গ্র্যান্ড প্যারেন্টস বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া, অর্থাৎ যে সিটিজেনশিপ যে অ্যাকোয়ার্ড করতে চাইছে তাকে তার প্যারেন্টসকে কিংবা গ্র্যান্ড প্যারেন্টসকে বর্ন ইন আনডিভাইডেড ইন্ডিয়া, অর্থাৎ যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল তো সেখানে তাকে জন্মগ্রহণ করতে হবে। এটা একটা পয়েন্টস। সেকেন্ড পয়েন্টস রয়েছে রেজিস্টার্ড অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া ডিপ্লোম্যাটিক অর কনসিউলার রিপ্রেজেন্টেশন অফ ইন্ডিয়া অন হুইচ কান্ট্রি হি রিসাইডস নাও, অর্থাৎ যে কান্ট্রিতে সে এখন রিসাইডস করছে তাকে রেজিস্টার্ড করতে হবে অ্যাজ এ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অ্যাজ এ ডিপ্লোম্যাটিক ম্যানার। তো এটা ছিল আমাদের আর্টিকেল নাম্বার 8। আর্টিকেল নাম্বার 9 কি ডিসকাস করছে? আর্টিকেল নাম্বার 9 যেটা রয়েছে সেটা হচ্ছে পারসনস ভলেন্টিয়ারলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি দ্য সিটিজেনশিপ, অর্থাৎ ভলেন্টিয়ারি মানে হচ্ছে ইচ্ছাকৃত, অর্থাৎ যখন কোনো একজন সিটিজেন অফ ইন্ডিয়া যে অলরেডি ইন্ডিয়ান সিটিজেন, তো সে যদি কোনো একজন ভলেন্টিয়ারি মানে ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ফরেন স্টেটের সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করে থাকে তাহলে সে ডেফিনেটলি ভারতের সিটিজেনশিপ থেকে বাদ যাবে। তো এটা আমাদের আর্টিকেল নাম্বার 9 রয়েছে। আর্টিকেল নাম্বার 10 বলতে চাইছে এটা যে কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ দ্য সিটিজেনশিপ, অর্থাৎ যেটা কিনা রাইটস অফ সিটিজেনশিপ আন্ডার আর্টিকেল নাম্বার 5, 6, 7, 8 এই যে পয়েন্টসগুলোতে মানে যে আর্টিকেলসে ছিল তো সেটা কন্টিনিউয়েন্স চলবে, অর্থাৎ এটা কন্টিনিউ হতে থাকবে। কিন্তু পার্লামেন্ট যেটা পার্লামেন্ট রেগুলেট করতে পারবে রাইট অফ সিটিজেনশিপ বাই ল, সেটা হচ্ছে আন্ডার আর্টিকেল নাম্বার 11, অর্থাৎ পার্লামেন্টের একটা রাইট রয়েছে টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, অর্থাৎ যে সমস্ত কিনা আমরা বলতে পারি যে 26 জানুয়ারি 1950 পরে এরপরে যে সমস্ত অর্থাৎ ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, তো তারপরে যে সমস্ত আমাদের সিটিজেনশিপ রিলেটেড ল সেটা পার্লামেন্ট কি করতে পারে, রেগুলেট করতে পারে, সেই পাওয়ারটা আর্টিকেল নাম্বার 11-এ দেওয়া হয়েছে। এটা একটা পয়েন্টস। তো এখানে আরেকটা জিনিস জানতে হয় যে পার্লামেন্ট তো এখানে রেগুলেট করবে, তো এই সমস্ত যে আর্টিকেল নাম্বার 5, 6, 8 এইখানে যে সমস্ত আর্টিকেলসগুলো রয়েছে তো সেগুলোকে পার্লামেন্ট চাইলে রেস্ট্রিক্ট করতে পারে, ইভেন সেটাকে বাদও দিতে পারে, দ্যাট ইজ রিভোক করতে পারে। তো এটা ছিল আমাদের ইম্পর্টেন্ট যে আর্টিকেলস রিলেটেড টু সিটিজেনশিপ, অর্থাৎ এই চ্যাপ্টারে যেটা পার্ট 2-তে 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেলসগুলো এখানে ডিসকাস করা হলো। এর পরের পার্টে আমরা বেসিক্যালি যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 ডিসকাস করব,
তারপরে আমরা এনআরসি আর ক্যাব ওই পয়েন্টসটাকেও এই পার্টে ডিসকাস করব। এরপরে আমরা এটা ডিসকাস করব, সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। অর্থাৎ এখানে আমাদের জানতে হবে যে কোন 5টা ওয়েতে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকুইজিশন করতে পারি, আর কোন 3টে ওয়ে যার মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ লস হতে পারে। তো সেগুলো আমরা পার্ট পার্ট ডিসকাস করব। তো যেটা রয়েছে আমাদের অ্যাকুইজিশন, সেটা আমাদের সেকশন 3 থেকে 7 এর মধ্যে ডিসকাস করা রয়েছে, আর লস 8 থেকে 10 সেকশনের মধ্যে ডিসকাস করা রয়েছে। তাহলে ওটা হচ্ছে বাই বার্থ অ্যাকুইজিশন করতে পারি, যেটা আমাদের সেকশন 3 তে বলছে, বাই ডিসেন্ট সেকশন 4, বাই রেজিস্ট্রেশন সেকশন 5, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি সেকশন 6, অ্যান্ড বাই ন্যাচারালাইজেশন সেটা হচ্ছে সেকশন 7। অ্যান্ড এখানে যেটা রয়েছে রিনাউন্সিয়েশনের মাধ্যমে সেকশন 8, টার্মিনেশন 9, অ্যান্ড ডেপ্রিভিয়েশন মানে হচ্ছে 10। তো এগুলো আমরা পার্ট পার্ট করে ডিসকাস করব। তো এর পরের পার্টে প্রত্যেকটাকে আলাদা করে ডিসকাস করব। তো এখানে আরেকটা জিনিস এখানে কোয়েশ্চেন্স মনে রাখতে হবে যে টোটাল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এনেক্টমেন্ট কতবার হয়েছে যদি আমরা দেখি, 1955 এর পর হয়েছে 1957, দেন আছে 1960, 1985, 86, 1992, তারপরে রয়েছে আমাদের 2003, 2005, দেন থাকছে 2015, অ্যান্ড নেক্সট 2019 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাও আমাদের এর সাথে জয়েন্ট থাকবে। তো এর পরের পার্টে আমরা বাকিগুলো অর্থাৎ কি করে অ্যাকুইজিশন এবং লস যে প্রত্যেকটা পয়েন্টসকে ভালো করে ডিসকাস করব। অর্থাৎ এর পরের পয়েন্টসে যেটা রয়েছে যে অ্যাকুইজিশন কি করে করা যেতে পারে ইন্ডিয়ান সিটিজেনশিপ, যে সিটিজেনশিপ বাই বার্থ, অর্থাৎ যেটা কিনা আমাদের সেকশন 3 তে ডিসকাস করা রয়েছে। তো সেখানে বলছে যে 26 জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987 এর মধ্যে যখন কেউ মানে ইন্ডিয়াতেই জন্মগ্রহণ করেছে বা করবে বলতে এখানে করেছে, তো সেইখানে বলতে চাইছে যে অটোমেটিক, অর্থাৎ অটোমেটিক তাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে। এটা হচ্ছে সিটিজেনশিপ বাই বার্থের একটা পয়েন্ট ছিল, অটোমেটিক ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হয়েছে। এবারে বলছে যারা 1 জুলাই 1987 থেকে 3 ডিসেম্বর 1993 এর মধ্যে জন্মগ্রহণ করেছে তাদের জন্য রুল হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্ট অ্যাটলিস্ট তাদেরকে হতে হবে ইন্ডিয়ানস হতে হবে, অ্যাটলিস্ট ওয়ান প্যারেন্টস ইন্ডিয়ান হতে হবে। এইখানে 3 ডিসেম্বর 2003 থেকে আপ টু এখনো পর্যন্ত, তো সেইখানে যে রুলস বা যেটা পয়েন্টস থাকছে সেটা হচ্ছে আমাদের দুজন প্যারেন্টসকেই ইন্ডিয়ান হতে হবে, টু প্যারেন্টস ইন্ডিয়ান, আইদার অফ টু প্যারেন্টস ইন্ডিয়ান অর ওয়ান প্যারেন্টস ইন্ডিয়ান প্লাস আরেকজন যে প্যারেন্টস রয়েছে তাকে কি হওয়া চলবে না, মানে ইল্লিগাল নট অ্যান ইল্লিগাল মাইগ্রেন্ট বা ইলিগাল ইমিগ্রেন্ট তাকে হওয়া চলবে না। তো এটা হচ্ছে আমার পয়েন্টস। তো এই হিসাবে সিটিজেনশিপ বাই বার্থ যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করছে তাদেরকে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। এরপরে রয়েছে সিটিজেনশিপ বাই ডিসেন্ট, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে, মানে যারা বর্ন আউটসাইড ইন্ডিয়া, মানে ভারতবর্ষের বাইরে জন্মগ্রহণ করছে কিন্তু ভারতের সিটিজেনশিপ হিসেবে অ্যাকোয়ার্ড করে থাকে, সেটা আমাদের সেকশন 4 এ ডিসকাস করা হয়। অ্যান্ড 26 জানুয়ারি 1950 থেকে 10 ডিসেম্বর 1992, অর্থাৎ এর মাধ্যমে যেটা বলা হচ্ছে এর মধ্যে কেউ যখন জন্মগ্রহণ করছে ইন্ডিয়ার বাইরে, সেক্ষেত্রে ফাদার শুড বি বর্ন ইন ইন্ডিয়া, ফাদারকে বর্ন হতেই হবে ইন্ডিয়াতে। তারপরে রয়েছে 10 ডিসেম্বর 1992 থেকে 3 ডিসেম্বর 2004, তার মধ্যে হচ্ছে জন্মগ্রহণ করলে তখন হচ্ছে অ্যাটলিস্ট ফাদার বা মাদার যে কোনো একজনকে, মানে এনিওয়ান শুড বি বর্ন ইন ইন্ডিয়া। অর্থাৎ আগেরটাই যেটা ছিল যে শুধু ফাদারকেই বর্ন হতে হবে, এখানে ফাদার বা মাদার যে কোনো একজনকে বর্ন হলেই হবে। এরপরে যেটা রয়েছে 3 ডিসেম্বর 2004 এর পরেই যদি কেউ জন্মগ্রহণ করে ভারতবর্ষের বাইরে, তখন তার যে প্যারেন্টস রয়েছে তাদেরকে কি করতে হবে, যে কোনো একটি জায়গাতে মানে যে কান্ট্রিতে রয়েছেন তো সেখানে রেজিস্ট্রেশন করতে হবে 1 বছর ছেড়ে ছেড়ে, যে তার যে চাইল্ড রয়েছে তো সেই চাইল্ড অন্য কোনো কান্ট্রির পাসপোর্ট গ্রহণ করেনি, তো তাহলেই সে ইন্ডিয়ান রেজিস্ট্রেশন হিসেবে সিকিউরড থাকবে। তো এরপরে আমরা বাকি যে পয়েন্টসগুলো রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, ন্যাচারালাইজেশন, এগুলো আমরা দেখব। তাহলে পরের পয়েন্টসে এটা রয়েছে যে বাই রেজিস্ট্রেশন কি করে একজন ইন্ডিয়ান সিটিজেনশিপ হিসেবে অ্যাকোয়ার্ড করে থাকে, তো সেটি হচ্ছে আমাদের সেকশন 5 এ ডিসকাস করা হয়। তো এখানে যে পয়েন্টস রয়েছে, পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন রেসিডেন্ট আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান অরিজিন কিন্তু রেসিডেন্ট মানে বসবাস করছে ভারতের বাইরে,
তো তাকে তিনি ভারতের মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ বজায় রাখতে গেলে তাকে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে। সেকেন্ড পয়েন্ট রয়েছে পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 7 ইয়ার্স, অর্থাৎ যে কিনা রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর 7 ইয়ার্স পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন, তাহলে তাকেও কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হয়। থার্ড পয়েন্ট রয়েছে পার্সনস ম্যারিড টু সিটিজেন অফ ইন্ডিয়া রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর 7 ইয়ার্স, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এখানে ইন্ডিয়ানস কাউকে ম্যারি করে থাকে এবং তিনি 7 ইয়ার্সের রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে ইন্ডিয়ান সিটিজেন্সের জন্য তিনি রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারেন। ফোর্থ পয়েন্ট রয়েছে মাইনর চিলড্রেন অফ এ পার্সন ফ্রম ইন্ডিয়ান অরিজিন, মাইনর চিলড্রেন, তো তিনিও কি করতে হবে, তাকেও রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য। অ্যান্ড পয়েন্টস নাম্বার 5 রয়েছে পার্সন অফ ফুল এজ অ্যান্ড ক্যাপাসিটি হুজ প্যারেন্টস আর রেজিস্টার্ড অ্যাজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, তাহলে যার প্যারেন্টস ইন্ডিয়ার মানে তারাও যদি প্যারেন্টসরাও যদি রেজিস্টার্ড করে থাকে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হিসেবে, তাহলে সেই পার্সনকেও তার ফুল এজ হয়ে গেল, অর্থাৎ সে মেজর পার্সন হয়ে গেল, তাকেও কি করতে হবে, রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে। পয়েন্টস নাম্বার 6 যেটা রয়েছে পার্সন অফ ফুল এজ হু হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ এন ওসিআই, অর্থাৎ ওভারসিজ কার্ড হোল্ডার অফ ইন্ডিয়ান সিটিজেন্স ফর 5 ইয়ার্স অ্যান্ড রেসিডেন্ট ইন ইন্ডিয়া ফর 12 মান্থস, তাকেও কি করতে হবে, রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমরা দেখবো ন্যাচারালাইজেশন প্রসেসে কি করে একজন সিটিজেনশিপ হিসেবে ভারতের সিটিজেনশিপ পেয়ে থাকে। তাহলে এর পরের পার্টে আমরা যেটা জানবো যে বাই ন্যাচারালাইজেশন প্রসেসে কি করে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করা যায়, যেটা আমাদের সেকশন 6 কে ডিসকাস করছে। তো সেকশন 6 এ এটা ডিসকাস করা হয়। তো পার্ট 1 যেটা পয়েন্টস নাম্বার 1 এখানে রয়েছে, হি শুড নট সাবজেক্ট অফ এ কান্ট্রি হোয়ার ইন্ডিয়ানস আর প্রিভেন্টেড, অর্থাৎ ইন্ডিয়ানস প্রিভেন্টেড মানে ইন্ডিয়ানদেরই যাওয়ার কোনো অনুমতি নেই বা এরকম, তাহলে তাকে সেই কান্ট্রির কোনো রকমভাবে মেম্বারশিপ হওয়া চলবে না, তাহলে কি হবে না, তার সিটিজেনশিপ বলে কিছু থাকবে না। তাহলে এখানে বলছে পয়েন্ট নাম্বার 2 দ্য রিনাউন্স ওভার সিটিজেনশিপ অফ আদার কান্ট্রি, অর্থাৎ অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ সেটাকে রিনাউন্স করতে হবে, মানে বাদ দিতে হবে, তাহলে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার্ড করতে পারবে। পয়েন্টস নাম্বার 3 গুড ইন ক্যারেক্টার, এটা একটা পয়েন্টস। 8 শিডিউল অ্যাকোয়ারিং নলেজ, অর্থাৎ যে 22টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আমাদের রয়েছে, তো সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে তার মধ্যে যে কোনো একটা হোক বা অ্যাকোয়ার্ড নলেজ থাকতে হবে, নলেজগুলো মানে শিডিউলস যে মানে ভাষাগুলো রয়েছে সেটা ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে। পয়েন্টস নাম্বার 5 যেটা রয়েছে দ্যাট হি হ্যাজ আইদার রিসাইডেড ইন ইন্ডিয়া অর বিন ইন দ্য সার্ভিস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর পার্টলি ওয়ান অ্যান্ড পার্টলি আদার থ্রু আউট দ্য পিরিয়ড অফ 1 ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যখন তিনি আবেদন করছেন তো তার আগে অন্তত 1 বছর তাকে রেসাইডেড করতে হবে ইন্ডিয়ার মানে ভারতের মধ্যে, এবং তিনি ভারতের সার্ভিসে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্ভিসে নিযুক্ত থাকতে হবে, বা দুটোর কম্বিনেশনে থাকলেই চলবে। অ্যান্ড দ্য গ্রেট ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ যখন গ্র্যান্ড ন্যাচারালাইজেশন, অর্থাৎ যখন ন্যাচারালাইজেশন সার্টিফিকেট তিনি পেয়ে যাচ্ছেন, তো হি শো ইন্টেনশন দ্যাট হি ওয়ান্টস টু রিসাইড ইন ইন্ডিয়া, অর্থাৎ তাকে ইন্টেনশন শো করতে হবে যে তিনি ভারতবর্ষে থাকতে চান। এরপরে যেটা রয়েছে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, অর্থাৎ যেটা আমাদের সেকশন 7 ডিসকাস করছে যে ইনকর্পোরেশনস অফ টেরিটরি। তো এখানে যেমন বলা হচ্ছে যে পন্ডিচেরি যখন অ্যাকোয়ার্ড করা হয় তাহলে তখন 1962 এর অ্যাক্ট অর্থাৎ 1955 অ্যাক্ট অনুযায়ী এটাকে অ্যাকোয়ার্ড করা হয়। তো সেই হিসাবে এখানে যেটা বলা হচ্ছে যে যখন কোনো একটা মানে ইউনিয়ন টেরিটরিকে কোনো একটা ফরেন কান্ট্রিজ, মানে ইউনিয়ন টেরিটরি যখন পন্ডিচেরি আগে কার ইয়েতে ছিল, পর্তুগিজদের দখলে ছিল, তো সেখান থেকে যখন ইউনিয়ন টেরিটরিটাকে ভারতের আন্ডারে নিয়ে আসা হচ্ছে, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করবে যে কে কে সিটিজেনশিপ পাবে বা কে কে পাবে না। এটা ন্যাচারাল ওয়েতে ভাবলেও এটা সিম্পল একটা ব্যাপারই, যে যখন কিনা যে বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, এটার মানে কি সিম্পল যদি বলা হয় যে যখন কিনা কোনো একটা টেরিটরিকে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড করছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের তো রাইট থাকছেই যে তাকে সিটিজেনশিপ প্রোভাইড করা। তো এটা ছিল আমাদের কিভাবে টোটাল আমরা অ্যাকুয়েশন করতে পারবো ইন্ডিয়ান সিটিজেনশিপ। এরপরে আমরা দেখবো যে কি করে লস করে হয়ে থাকে, যেটা আমাদের সেকশন নাম্বার 8 থেকে 10 এর মধ্যে ডিসকাস করা হচ্ছে। তো এটা পরের পার্টে দেখছি। তো এর পরের যে পয়েন্টস রয়েছে সেটা হচ্ছে যে কিভাবে লস অফ ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ কারুর রয়েছে তো সেটা কি করে লস হয়ে যায়। মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ লস হওয়ার জন্য 3টে প্রসেস আছে, একটা বলে রিনাউন্সিয়েশন যেটা সেকশন 8 এ ডিসকাস করছে, টার্মিনেশন যেটা সেকশন 9, অ্যান্ড ডেপ্রিভিয়েশন সেকশন 10 ডিসকাস করা হচ্ছে। তাহলে সেকশন 8 যেটা বলছে মেক্স এ ডিক্লারেশন, অর্থাৎ কোনো সিটিজেন যে কিনা ইন্ডিয়ান সিটিজেন, তো তিনি যদি ডিক্লেয়ার করেন যে ডিক্লেয়ার করে দেওয়া হলো যে সে নিজেই বলে দিল যে আমি অন্য কোনো কান্ট্রিতে জয়েন করছি বা আমি ইন্ডিয়ান সিটিজেনে ইন্ডিয়াতে থাকতে চাই না, তাহলে সেটা হচ্ছে মেক্স এ ক্লিয়ার ডিক্লারেশন, তার মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ লস্ট হতে পারে।
তারপরে রয়েছে টার্মিনেশন। টার্মিনেশনে মানে অর্থাৎ কেউ যদি ভলেন্টারিলি অ্যাকোয়ার্স অ্যানাদার সিটিজেনশিপ, অর্থাৎ অন্য কান্ট্রির সিটিজেনশিপ যদি কেউ ইচ্ছাকৃত অ্যাকোয়ার করে, সেটা হচ্ছে আমাদের সেকশন 9-এ পড়ছে, যেটাকে টার্মিনেশন বলা হয়। সেক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেনশিপ লস্ট হয়। এরপরে যেটা রয়েছে ডেপ্রিভিয়েশন, অর্থাৎ সেকশন 10-এ ডিসকাস করা হচ্ছে, যেটা হচ্ছে কম্পালসারি টার্মিনেশন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার যে সিটিজেনশিপ সেটা টার্মিনেট করে থাকে। তো কোন কোন কেসের ক্ষেত্রে, যেমন একটা রয়েছে ফ্রড, ডিসলয়াল, কমিউনিকেটেড উইথ দ্য এনিমি, অর্থাৎ যখন কোনো যুদ্ধ বা কিছু হচ্ছে তখন যদি শত্রুপক্ষকে যদি কোনো খবর দেওয়া হয় বা কোনো ফ্রড ডিসলয়াল কেস থাকে তাহলে, এবং রিসাইড আউটসাইড গ্রেটার দেন 7 ইয়ার্স, অর্থাৎ কোনো ইন্ডিয়ান সিটিজেনশিপ রয়েছে, সে সাপোজ ভারতের বাইরে 7 বছর ধরে রয়েছে, কিন্তু কোনো রকম 7 বছর ধরে রয়েছে ঠিকই, কিন্তু কোনো রকমের কি করেনি না, কোনো রকমের কি বলা হয় ওটাকে, যে সিটিজেনশিপের জন্য যে রেজিস্ট্রেশন সেটা কিছু করেনি, তাহলে তার এটা ডিপ্রিভিয়েশন হতে পারে। অ্যান্ড 2 ইয়ার্স জেল উইথিন 5 ইয়ার্স অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ 5 ইয়ার্স অফ রেজিস্ট্রেশনের মধ্যে যদি তার 2 ইয়ার্স জেল থাকে, তাহলেও কি হবে না, তার সিটিজেনশিপ কি করা হবে না, টার্মিনেট করে দেওয়া হবে। তো এরপরে পার্টে এর সাথে আমাদের আরো দুটো পয়েন্ট জানতে হবে, সেটা বলছে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ ইন্ডিয়ান সিঙ্গেল সিটিজেনশিপ আর ওসিআই, এই দুটো পয়েন্টস এখানে ডিসকাস করব। তারপরে আমরা ক্যাব নিয়ে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অ্যান্ড এনআরসি নিয়ে এই পার্টে আমরা ডিসকাস করব। তাহলে যেটা পয়েন্টস আছে, যে সিঙ্গেল সিটিজেনশিপ বলতে গেলে সিম্পল বোঝাচ্ছে যে ইন্ডিয়ান সিটিজেনদের যেটা ইন্ডিয়াতে হয়ে থাকে সেটা হচ্ছে একটাই সিটিজেন বলা হয়, যে উই আর দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, কোনো স্টেটের আলাদা করে সিটিজেন নয়। তো আমরা হচ্ছি উই আর দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, নট এ মানে আলাদা করে বলা হচ্ছে না যে একটা পার্টিকুলার স্টেটের সিটিজেন আবার ইন্ডিয়ার সিটিজেন। যেমন ইউএসএ তে বলা হয় যে স্টেটের আলাদা করে ধরা হয়, মানে ডুয়াল সিটিজেনশিপ ব্যাপার থাকে, আর একটা হচ্ছে সেন্ট্রালে। তাহলে আমরা হয়ে যাচ্ছি শুধুমাত্র সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, সেই কারণে এটাকে বলা হয় সিঙ্গেল সিটিজেনশিপ। আরেকটা পয়েন্টস হয় যেটাকে বলা হচ্ছে যে ওসিআই, অর্থাৎ ওভারসিজ সিটিজেন্স অফ কার্ড হোল্ডার, ওভারসিজ কার্ড হোল্ডার অফ ইন্ডিয়ান সিটিজেন্স, কার্ড হোল্ডার যারা রয়েছেন অফ ইন্ডিয়ান সিটিজেন্স। তো এইখানে যে পয়েন্টসটা রয়েছে ওভারসিজ কার্ড হোল্ডার অফ ইন্ডিয়ান সিটিজেন্স, অর্থাৎ ওভারসিজ কার্ড হোল্ডার যেটা কিনা আমাদের 2006 থেকে এটা চলছে, যে এটা কিনা 9th জানুয়ারি অ্যাপ্লাই করা হয়। ফার্স্ট এটা হয়েছিল হায়দ্রাবাদ 9 জানুয়ারি, সেই কারণে এটাকে প্রবাসী ভারতীয় দিবস বলা হয়ে থাকে। তো এর সাথে আমাদের যে পয়েন্টসটা এখানে জানতে হবে, যে ওভারসিজ কার্ড হোল্ডার অফ ইন্ডিয়ান সিটিজেন্স তারা এক্সট্রা কি ফেসিলিটিস পেয়ে থাকে, তারা কি এক্সট্রা ফেসিলিটিস পায় না, সেই পয়েন্টসগুলো আমাদের জানতে হবে। যে তারা এক্সট্রা ফেসিলিটিস পায় না বলতে গেলে, যেমন যে আমাদের যে পাবলিক এমপ্লয়মেন্ট রিলেটেড যে সমস্ত যে জবগুলো রয়েছে, তো সেখানে তারা ইকুয়াল অপরচুনিটি, যেটা বলা হচ্ছে যে আন্ডার আর্টিকেল 16, সেখানে তারা ইকুয়াল অপরচুনিটি পায় না, এটা একটা পয়েন্টস। সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে, যে প্রেসিডেন্টাল ইলেকশন বা সুপ্রিম কোর্টের মানে প্রেসিডেন্টের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারে না, ইভেন কোনো রকম ইলেকশন পারপাসে অর্থাৎ ভোটদানেরও ক্ষমতা তাদের নেই। এছাড়া কোনো সুপ্রিম কোর্টের জাজ বা হাইকোর্টের জাজ হতে গেলেও তারা, বা পাবলিক অফিস রিলেটেড কোনো পারপাসে তাদের কোনো রকম অংশগ্রহণ থাকে না। তো এটা আমাদের পয়েন্টস। এরপরে আমরা বেসিক্যালি ক্যাব নিয়ে ডিসকাস করবো, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, যেটা কিনা 2019। ওকে, এরপরে যেটা রয়েছে আমাদের আজকের লাস্ট টপিক, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ এর লাস্ট টপিক, যেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের ক্যাব। ইন শর্ট আমরা এটাকে ক্যাব বলে থাকি। আর এনআরসি অর্থাৎ ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তো এখানে যে পয়েন্টসটা রয়েছে দুটো এক্সপ্লেন করছি। তাহলে ক্যাব যেটা বলছে, দিস বিল সিক্স টু গ্র্যান্ট সিটিজেনশিপ টু আনডকুমেন্টেড মাইনরিটি, অর্থাৎ যাদের কোনো ডকুমেন্ট নেই, মাইনরিটিস। কোন কোন 6টা গ্রুপসের মধ্যে এটা থাকছে, মাইনরিটিস অফ হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, পার্সি, জৈন অ্যান্ড শিখ ফ্রম বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অর্থাৎ এই 3টে কান্ট্রির কথাই বলা হলো, হু কেম টু ইন্ডিয়া অন অর বিফোর 31 ডিসেম্বর 2014। তো এটার মানেটা কি, এটা কি, কেন এই ছটা মানে কি বলবো রিজিওনাল কমিউনিটিকে এখানে ধরা হলো, আর 3টে কান্ট্রিকেই কেন ধরা হলো? 3টে কান্ট্রিকে এই কারণেই ধরা হলো যে এই 3টে কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এরা হচ্ছে আমাদের ইসলামিক কান্ট্রি। তো সেই ইসলামিক কান্ট্রির রেসপেক্টে সেখানে মেজরিটি হচ্ছে মুসলিমস। তাহলে এখানে যে হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, পার্সি, জৈন অ্যান্ড শিখ এই ধর্মের মানুষরা হচ্ছে ওই কান্ট্রিগুলোতে মাইনরিটি, অর্থাৎ মাইনরিটি হওয়ার জন্য এখানে রিলিজিয়াস
পারসিকিউশন। রিলিজিয়াস পারসিকিউশন মানে হচ্ছে যে ধর্মীয় যে সমস্ত দুর্ব্যবহার যেটাকে বলা হয়, তো তাদের উপরে করা হয়। তো সেই কারণের জন্য এখানে যেটা আমাদের আগে আগে এটা ডেফিনেশন ছিল এরকম যে যারা এখানে মানে অন্য কান্ট্রি থেকে ইন্ডিয়াতে আসতো তাদেরকে যে কোনো কমিউনিটিরই হোক না কেন তাদেরকে বলা হতো ইললিগাল মাইগ্রেন্টস। তাহলে ইললিগাল ইমিগ্রেন্টস বা ইললিগাল মাইগ্রেন্টস, তো তাদের ডেফিনেশন এরকম ছিল যে যারা পাসপোর্টের মানে যে সবাইকে এরকম বলা হতো না, ব্যাপারটা হচ্ছে যে যারা কিনা একটা পার্টিকুলার যে পাসপোর্টের টাইম লিমিট আছে, তো সেই টাইম লিমিটের বাইরে যদি তারপরেও এখানে তারা রিসাইড করে যেত তখন তাদেরকে ইললিগাল বলা হতো। কিন্তু এইখানে নতুন ডেফিনেশন দেওয়া হয় 2019-এ, সেখানে বলা হচ্ছে যে কেউ যারা কিনা এই কমিউনিটিতে বিলং করছে এবং এই 3টে কান্ট্রি থেকে ইন্ডিয়াতে এসেছে এবং 5 বছর রিসাইড করছে, তাদেরকে কি করা হবে না, তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে। তো যেটা কিনা 2019-এ বলা হয়। আগে 1955-এ যেটা ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে গেলে 11 ইয়ার্স থাকতে হতো, 11 ইয়ার্স, তারপরে সেটা 2015-এ 6 ইয়ার্স হয়, তারপরে বর্তমানে 2019-এ সেটাকে কমিয়ে 5 ইয়ার্স করে দেওয়া হয়। তো এটা ছিল আমাদের পয়েন্টস। অর্থাৎ এখানে যে ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2014, আর যেটা রয়েছে আমাদের এনআরসি। অর্থাৎ এনআরসি পয়েন্টসটা কীরকম, এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার্স অফ সিটিজেন্স, অর্থাৎ যেটা কিনা প্রথম আসাম করে থাকে, অর্থাৎ আসাম অ্যাকর্ড যেটা কিনা আমাদের 1985-এ হয়। তো সেইখানের রেসপেক্টে বলা হচ্ছে যারা কিনা 24 মার্চ 1971-এর পর যারাই এসেছে ইন্ডিয়াতে মানে আসামে, তো তাদেরকে কি করা হবে, সেটা যে কোনো কমিউনিটিরই হোক না কেন তাদেরকে ইললিগাল মাইগ্রেন্টস হিসেবে ট্রিট করা হবে। তো সেই রেসপেক্টে 19 লাখ মানুষজনকে ইললিগাল মাইগ্রেন্টসের আওতায় ফেলা হয়েছিল। তো এখানে এনআরসির জন্য তাহলে আমাদের যে ডেট হচ্ছে সেখানে কিন্তু 24 মার্চ 1971, অ্যান্ড ক্যাবের জন্য ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2014। তো এই হচ্ছে আমাদের পয়েন্টস যেটা আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ এম লক্ষ্মীকান্ত বইয়ের যেটা 6 চ্যাপ্টার সেটা এই পার্টে আমরা কভার করলাম। তো এরপরে আমাদের সিরিজ কন্টিনিউ হবে। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো কোনো কোয়ারি থাকলে, আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।